হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনের হদিশ। আশা করি তোমাদের বসন্ত উৎসব বেশ ভালোভাবেই কেটেছে। শীতের রুক্ষতাকে ভুলে আবার নতুন রঙে প্রকৃতি সেজে উঠেছে। মনেও লেগেছে বসন্তের হাজার রং। সকলকে বসন্তের অনেক শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আমাদের এতদিনের চলা ধারাবাহিক গল্প শ্যাডোজের অন্তিম পর্ব। মাঝরাতে একটানা খট খট শব্দ শুনে ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল সুবীরবাবুর। দক্ষিণের যে জানলাটার জন্য গোটা বাড়িটার রূপটা অনেক গুণে বেড়ে গেছে, সুবীরবাবু হঠাৎ করে আবিষ্কার করলেন সেই জানলাটাই খোলা রয়েছে। দমকা হাওয়ায় বারে বারে সেটা খুলছে আর বন্ধ হচ্ছে। তাড়াতাড়ি হাত বাড়িয়ে বিশালাকার জানলাটি বন্ধ করার সময় মনে পড়ল, শুতে যাওয়ার আগে তো সব ঘরের জানালা দরজা তিনি বেশ ভালো করেই দেখে গেছিলেন। তবে এটা কি করে খোলা রইল? হয়তো মনের ভুল হবে, এই ভেবে সুবীরবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন। সবে ঘুমটা এসেছিল, কোথায় যেন ঝনঝন করে কিছু ভেঙে পড়ার শব্দে ধর্মর করে বিছানার ওপর উঠে বসলেন। ঘর থেকে বাইরে বেরিয়ে প্রায় মিনিট 10 ধরে চারপাশ ভালো করে খুঁজে দেখার পরেও কাচের টুকরো তো দূরের কথা, কোথাও কোনো কিছু পড়ে থাকতে পর্যন্ত দেখতে পেলেন না। ভীষণ অবাক হয়ে ঘরে ফিরে এসে দেখলেন সাইড টেবিলে রাখা জলের গ্লাসটা উল্টে গিয়ে গোটা বিছানা ভিজে গেছে। ধুত্তর, আজ রাতে বোধহয় আর ঘুমোতেই পারবো না। ভোর হতেও তো বোধহয় আর বেশি দেরি নেই, যাই বরং বাকি রাতটা ছাদেই পাইচারি করে কাটিয়ে দিই। যেমন ভাবা তেমন কাজ। সুবীরবাবু ঘুমোনোর আর কোনো পথ খুঁজে না পেয়ে ছাদের সিঁড়ির দিকেই পা বাড়ালেন। পরদিন ভোরবেলা থেকেই একে একে সব ফার্নিচারগুলো আসতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই সপরিবারে তাদের নতুন বসতবাড়িতে থাকা শুরু করলেন সুবীরবাবু। সপ্তাহান্তের এক ছুটির দিন দেখে ঠিক হলো সবাই মিলে কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসা হবে। সেই মতো বৃহস্পতিবার থেকেই গোছগাছ শুরু হয়ে গেল। শুক্রবার বিকেলের গাড়িতে পুরুলিয়া ভ্রমণের সব বন্দোবস্ত একরকম পাকা। তবে অদ্ভুতভাবে শুক্রবার সকালবেলা থেকেই রিমলির ধুম জ্বর। কোনো ওষুধেই সেই জ্বর যেন আর কমতে চায় না। ডাক্তারবাবু নিজেও ঠিক কারণটা বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে মেয়েটার হলোটা কি? জ্বরের ঘোরে মাঝে মাঝে বিড়বিড় করছে, এই রিয়া, এই রিয়া, তুই আমার সাথে এরকম করিস না প্লিজ। আমার সবচেয়ে সুন্দর পুতুলটা তোকে দেব, তুই ওটা নিয়ে খেলিস, চলে যাবি না কিন্তু একদম। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। কিছুদিন পরে জ্বরটা কমলেও রিমলির শরীরের কোনো রকম উন্নতি হয় না। স্কুল যাওয়া এক প্রকার বন্ধই হয়ে গেছে। খাওয়া দাওয়ার প্রতিও তীব্র অনীহা। নিহারিকা দেবী যখনই মেয়ের পছন্দের খাবার তার মুখের সামনে তুলে ধরার চেষ্টা করেন, রিমলির সেই এক কথা, ইস কি বাজে গো তোমরা, জানো না এইসব খাবার একদম রিয়া পছন্দ করে না, যাও যাও, আমি এসব কিচ্ছু খাবো না। যদিও নিহারিকা দেবী বা সুবীরবাবু কেউই রিমলির এই কাল্পনিক বন্ধুর কোনো সন্ধান পান না। এরপর বেশ কিছুদিন সব নির্বিঘ্নেই কাটল। পুরোপুরি সুস্থ না হয়ে উঠলেও রিমলি এখন খানিকটা ভালোই আছে বলা চলে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুবীরবাবু ও নিহারিকা দেবী। তবে কয়েকদিন যেতে না যেতেই আবার বিপদ। আর এবারের ঘটনায় বাবা মা হিসেবে সুবীরবাবু ও নিহারিকা দেবীর রাতের ঘুম
প্রায় উড়ে গেল। সেদিন মাঝরাতে অকারণে একটা ভীষণ রকম অস্বস্তি নিয়ে নিহারিকা দেবীর ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তখন রাত 3:15। মেয়ের আবার জ্বরটা বাড়ল কিনা দেখার জন্য পাশে হাত বাড়িয়ে বিছানা খালি দেখে আটকে উঠল রিমলির মা। কোনো মতে নিজেকে সামলে দিয়ে সুবীরবাবুকে ধাক্কা মেরে ঘুম থেকে তুললেন। ওগো ওগো, শুনছো? তাড়াতাড়ি ওঠো, রিমলিকে কোথাও খুঁজে পাচ্ছি না তো। মাঝরাতে বিছানা ছেড়ে কোথায় গেল মেয়েটা? এরকম একটা কথা শুনে ঘুম ভেঙে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় নিলেন সুবীরবাবু। আর বেশি সময় নষ্ট না করে দুজনেই পড়ি করে সারা বাড়িতে মেয়ের নাম ধরে চিৎকার করে খুঁজে বেড়াতে শুরু করলো। রিমলি, রিমলি, কোথায় তুই মা? রিমলি, শুনতে পাচ্ছিস না? কোথায় গেলি এভাবে রাত দুপুরে? এই সময় কেউ এভাবে লুকোচুরি খেলে নাকি রে? ওদিকে নিহারিকা দেবী কেঁদেই আকুল। কিছুতেই বুঝতে পারছেন না এমন সময় মেয়েটা গেল কোথায়। কি মনে করে সুবীরবাবু হঠাৎ করেই বলে বসলেন, একবার ছাদ থেকে ঘুরে আসলে হয় না? প্রতি উত্তরে নিহারিকা দেবী বললেন, মানে কি সব বলছো তুমি? ওইটুকু মেয়ে অত উঁচু ছাদের দরজায় হাত পাবেই বা কী করে? আর সেটা ছাড়াও এত রাতে ও ছাদে যেতেই বা যাবে কেন? আহা, আমি সব বুঝেছি, তবুও একবার গিয়ে দেখতে তো কোনো অসুবিধা নেই, সুবীরবাবু বললেন। ছাদে ওঠার সময় উল্টো দিক থেকে আসা ঠান্ডা হাওয়া গায়ে লাগায় কারোরই আর বুঝতে বাকি রইল না যে ছাদের দরজা খোলা হয়েছে। তাড়াতাড়ি ছাদে গিয়ে সুবীরবাবু ও নিহারিকা দেবী যা দেখলেন তাতে তাদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। রিমলি ছাদের ধারের ছোট্ট পাঁচিলের ওপর উঠে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে হেঁটেই চলেছে। বাবা মায়ের কোনো ডাকই যেন তার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। মুখে অনবরত স্বগতোক্তি করে চলেছে, এই রিয়া, দাঁড়া না, দাঁড়া বলছি, আমি যে তোর মতো অত জোরে দৌড়তে পারি না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সুবীরবাবু এক প্রকার টেনে হিচড়ে মেয়েকে পাঁচিল থেকে নামালেন। রিমলির গায়ে প্রতিরোধ করার মতন এত শক্তি কিভাবে এলো সেটা কারোরই বোধগম্য হলো না। অনেক ধস্তাধস্তির পরে একসময় অচেতন হয়ে বাবার কোলেই এলিয়ে পড়ল সে। আবার গায়ে ধুম জ্বর। কোনো মতে রাতটুকু সেখানে কাটিয়ে পরদিন একদম ভোরবেলা সুবীরবাবু সপরিবারে গিয়ে হাজির হলেন স্বপনবাবুর বাড়ি। সবটা শুনে তিনিও বেশ চিন্তায় পড়লেন। হঠাৎ করেই বলে বসলেন, না চল তো, আমি যতদূর জানি নিখিলের প্লেন পরশুর আগে নয়। ও ইউএসের ফ্লাইট পরশু দিনই ধরছে। আজই ওর সাথে একবার কথা হওয়াটা দরকার। আর এই রিয়াটাই বা কে সেটাও তো জানা দরকার। নিখিলবাবুর ফ্ল্যাটের বৈঠকখানায় বসিয়ে যখন কথা হচ্ছে তখন সকাল প্রায় 11টা বাজে। প্রথমে এ ব্যাপারে মুখ না খুলতে চাইলেও অনেক জোরাজুরির পর যেটা জানা গেল তা প্রায় সবার কানেই অবিশ্বাস্য ঠেকল। রিয়া হল নিখিলবাবুর একমাত্র মেয়ে। আজ থেকে প্রায় বছর 5 আগে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মেয়ে হারানোর শোকে নিখিলবাবুর স্ত্রী ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে আর ও বাড়িতে ফিরে যাননি। বড় রাস্তার ওপারে বল কুড়োতে গিয়ে এক মারাত্মক অ্যাক্সিডেন্টে প্রাণ হারায় ফুলের মতন ছোট্ট শিশুটি। তারপর থেকেই আর ও বাড়িতে কেউ থাকতে পারেনি। বহু হাত বদলের পর সুবীরবাবুর হাতে যখন বাড়ির চাবি আসে তার সরাসরি ফল পড়ে রিমলির ওপর। আদ্যপান্ত সবটা জেনে বাড়ি ফেরার পথে সুবীরবাবু সিদ্ধান্ত নেন, আর যাই হয়ে যাক না কেন ও বাড়িতে আর ফিরে যাবেন না। যতদিন পর্যন্ত মাথা গোজার একটা সঠিক ঠাঁই না পাওয়া যায় স্বপনের জোরাজুরিতে ওদের বাড়িতেই থেকে যাচ্ছেন আপাতত।
নিখিলবাবুর সাথেও এক প্রকার কথা পাকা হয়ে গেছে। টোকেন অ্যামাউন্ট সহ বাড়ির পুরো পেমেন্টটাই আস্তে আস্তে তিনি ফেরত দেবেন। দূরের নীল আকাশটা হঠাৎ করেই কেমন যেন ঘোলাটে ঠেকছে সুবীরবাবুর চোখে। সবুজ ঘাসের মধ্যে হুড়োহুড়ি করে কয়েকটা বাচ্চা লুকোচুরি খেলে বেড়াচ্ছে। কে জানে, তাদের মধ্যেই হয়তো কেউ একজন রিয়া হবে, জীবনের ওপারে একা দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে নতুন কোনো বন্ধুর।